মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে আমরা পেয়ে গেছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি। নমস্কার আপনাকে কড়া খবরে, এবং সরাসরি আমরা ওনার সাথে কথা বলে নেব। আপনাদের এই মানিকতলা কেন্দ্রে তাপস রায়, যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, কি বলবেন? মানে আপনিও যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় আজকে 10 বছরের ওপর হয়ে গেল আপনি নিজে বিজেপি RS এর সাথে যুক্ত, এই যে তাপস রায় মানিকতলা থেকে দাঁড়িয়েছে, কিভাবে সাড়া পাচ্ছেন? আমরা অসংখ্যভাবে সাড়া পাচ্ছি। আপনার যে প্রশ্নটা, আমরা কিরকম সাড়া পাচ্ছি, আর প্রথমে বলি আমি কিন্তু 98 থেকে বিজেপিতে যুক্ত। তখন বিজেপির খুব অস্তিত্ব কম ছিল। আমাদের এখানে আমরা যখন পাড়ায় পাড়ায় প্রচার করতে যাচ্ছি, আমরা কিন্তু সুন্দর এবং খুব ভালোভাবে মানুষের মধ্যে সাড়াও পাচ্ছি। কিছু মানুষের মধ্যে ভয় ভীতি দেখতেও পাচ্ছি। ভয়টা কার্যত আমার মনে হয় আমাদের পক্ষেই আসবে, আমাদের বিজেপির পক্ষে আসবে এবং ভোটে পর্যবেসিত ভোট তারা এখানেই প্রদান করবেন। কারণ তারা গোটা বৃহত্তর বাংলাটা দেখে নিয়েছে, এখানে কীরকম অবস্থা, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্ষেত্রে কিভাবে ব্যর্থ হয়েছে, নারী নির্যাতনের পক্ষে ব্যর্থ হয়েছে। সেই জন্য মানুষ এবার বিজেপিকেই ভোট দেবেন, এটা আমার স্থির বিশ্বাস। আর আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গে যে 294টা আসন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি 294টাই কেন্দ্রেই প্রার্থী। আমারও মনে হয় আমরা যেখানেই যাচ্ছি, আমি সব জায়গায় বলছি, এখানে কিন্তু প্রতিটি কেন্দ্রে অভয়া প্রার্থী। একটা হত্যাকারী সরকার এবং নির্লজ্জভাবে প্রমাণ লোপাট করেছে, সেই সরকারের বিরুদ্ধে লড়াই। আজকে যদি কোনোভাবে মমতা ব্যানার্জির, আমাদের মুখ্যমন্ত্রী যে সরকার, তৃণমূলের সরকার জেগে যায়, জিতে যান কোনোভাবে, তাহলে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে অভয়া হওয়ার প্রস্তুতি হয়ে যায়। এবং আমাদের ধর্ম রক্ষা করার জন্য বিজেপিকে এবার ভোট দিতে হবে, এর কোনো উপায় নেই। ডাক্তারবাবু, এখানে আমি প্রশ্নে যাবো। আপনি বললেন 294টা সিটে প্রধানমন্ত্রী মানে আমাদের দেশ, মানে 294টা সিটে নরেন্দ্র মোদীজি। ডাক্তারবাবু, আপনি বলছেন 294টা সিটে মুখ্যমন্ত্রী মুখ, এবং তার বিপরীতে প্রায় 294টা সিটে অভয়া মুখ। কারণ আমরা জানি কি হয়েছিল এই রাজ্যে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি হাসপাতালে, আপনি নিজেও যেহেতু এই পেশার সাথে যুক্ত, হাসপাতাল, সরকারি হাসপাতালে যেখানে ওই ধরনের একটা মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, গোটা পৃথিবী তার সাক্ষী আছে, মুখ্যমন্ত্রী বলছেন এই যে সরকারি হাসপাতাল, এই হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে এই ঘটনার পর যা যা ব্যবস্থা করার সেটা এই সরকার, মানে তৃণমূল সরকার করেছে। এবং একাধিক জায়গায় হাসপাতাল, মানে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নয়ন, সেই উন্নয়ন করেছে, এবং বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে, যাতে সে মানুষ পরিষেবা ভালো পায় এবং যারা সেখানে কর্মরত, চাকরি করে, তাদেরও সুরক্ষা নিশ্চিত করেছে। আপনি কি মনে করেন? অত্যন্ত ব্যর্থ প্রশাসন, অত্যন্ত রকমভাবে ব্যর্থ প্রশাসন। সুপার স্পেশালিটি হসপিটাল যদি করেন, উনি নন্দীগ্রামে পাও ভাঙার নাটক করে কেন অত দূর থেকে পিজিতে ছুটে এলেন? পিজিতে না কোথায় এসে আবার ওই করেছিলেন? তাহলে উনি নিজের সুপার স্পেশালিটি হাসপাতালকে মানেন না। দ্বিতীয়ত, এখানে এত রোহিঙ্গা এবং অধ্যুষিত মানুষ হসপিটালে যান, সত্যি ন্যূনতম পরিষেবাও তারা পান না। কারণ তাদের চিন্তাধারার মধ্যে নেই, অত মানুষ অ্যাডমিটেডই হতে পারে না এবং করতে পারে না। ব্যর্থ রকম। আর তৃতীয়ত হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী। উনি ওনার রিলেটিভ এবং ওনার ভাইপো কেউ কি করেছেন, চিকিৎসা করিয়েছেন? বরং আমাদের বিজেপি সরকার এলে আয়ুষ্মান ভারত হবে, প্রত্যেকটি মানুষকে 5 লক্ষ টাকা, প্রতিটি মানুষ যারা যারা পাওয়ার যোগ্য তারা 5 লক্ষ টাকা পাবে, এবং 70 বছর বয়স হয়ে গেলে প্রত্যেককে তখন আর কোনো কিছু দেখা হবে না, প্রত্যেকটা মানুষই কিন্তু সেই তার আওতায় চলে আসবে। আমাদের এখানে করা হলে সেটা যে কত সুবিধা হবে মানুষের, এটা মানুষ যতক্ষণ না পাচ্ছে বুঝতে পারছে না। কারণ তারা একটা ভয়ের নীরবতার, একটা নীরব ভয়ে চোরাশোদের মধ্যে ঝুলছে। এখান থেকে বেরিয়ে এলে মানুষ সত্যি সত্যি উপকৃত হবে। কারণ আমাদের এখানকার মানুষের
জীবনযাত্রার মান আস্তে আস্তে কমছে কিছু পার্সেন্টেজ ছাড়া যারা তোলাবাজি এদের সঙ্গে সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে তারা বাদে। এটা চলতে পারে না। এবং হাসপাতালে আপনি ভালো করে দেখবেন যে আপনাদের কোনোদিন কোনো মানুষের মাথায় আসে না যে বিভিন্ন যে হাসপাতালে যে ওষুধগুলো জায়গা করে দিয়েছে 85% ডিসকাউন্ট, এটা হয়। আপনি জনৌষধিতে যান, সেটা কত সুন্দর পরিকল্পনা, ওষুধগুলো কাজ করে। ওখানে তো সম্পূর্ণ ওষুধগুলো কাজ করে কিনা কেউ জানে না। এবং ডাক্তারদের কতটা প্রবলেম যে তারা ওখান থেকে ওষুধ কিনতে হয়, না সারলে তখন ডাক্তার পেটাও। তুমি দিচ্ছ খারাপ ওষুধ, আর তুমি বলতে তখন কিছুদিন আগে তো স্যালাইন কাণ্ড হয়েছে, কতগুলো মা মারা গেছে, এবং এটা বহুদিন ধরে চলেছে। এবং এখনো প্রচুর মা ওই কিডনি অসুখে ভোগে। তারা কারা করেছে? প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি কাটমানির কথা দেখেন, হাসপাতাল কেন প্রতিটা ক্ষেত্রেই তাই করে বলে এদের নিজেদের সুস্থ কোনো চিন্তাধারা নেই। এটা একদম সত্যি কথা। এবং নেই বলে আমাদের সত্যি মানুষের জন্য যুক্ত হয়ে তারা সত্যি সুচিকিৎসা পায় না। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে উনি তো আবার ট্রেডমিলে হেঁটে বাজেট করেন, তো ট্রেডমিলে হেঁটে হেঁটে হাসপাতাল পরিচালনায় চানি করেন। আর কোনো জায়গাতে তো উনি ছাড়া বোধহয় স্বাস্থ্য দপ্তরটা ওনার হাতে, পুলিশ দপ্তরে ওনার হাতে, সব দপ্তরই তো ওনার হাতে। জানি না এবারে যদি এই সরকারের পতন না হয়, মানুষের ভাগ্যে মানে বাংলার মানুষের ভাগ্যে অত্যন্ত দুঃখ আছে। কারণ তারা দূর পর্যন্ত দেখতে পাচ্ছে না যে অন্যান্য রাজ্যগুলো কিভাবে এগিয়ে গেল। আজকে এফআইআর এর জন্য একটা স্বাভাবিক কথা 2002 সালেতে হয়েছিল, তখনও প্রচুর মানে ওদেরকে ঢুকিয়ে দেওয়া হতো যারা অনুপ্রবেশকারীকে। একটা করে রেশন কার্ড আর দিত বামফ্রন্টের লোকেরা, বলতো তোমরা আমাদের ভোট দাও। আপনি 2002 সালে যে জামাটা পরতেন, আপনি কি 2026 সেই জামাটাই পরবেন? জামা পাল্টাবে না, লাগবে না। তো এসআইআরটা প্রয়োজন ছিল। এই প্রয়োজন ছিল বলে দেখুন যে এত কোটি যে মৃত ভোটার থেকে আরম্ভ করে বাদ গেছে, এবং এত সুস্থভাবে হতো। আরো অন্যান্য 12টা জেলার রাজ্যতে হয়েছে, কোনো রাজ্যতে ঝামেলা হয়নি। প্রত্যেকটা রাজ্য আর একটাই নৈরাজ্য, এরকম কখনো চলতে পারে? উনি গেলেন, কি করলেন? বরং কোর্টের হাতেই তুলে দিলেন। এটা সুস্থভাবে মিটে যেত, সুন্দরভাবে মিটে যেত। কিছু লোককে ভোট না দেওয়ার জন্য উনি দায়ী, উনি ছাড়া আর কেউ দায়ী নয়। ওনার মাথার মধ্যে ঢুকে আছে যে এতদিন ধরে মৃত ভোটার আগের বারের থেকে আগের বারে সম্ভবত 46 লক্ষ না 48 লক্ষ বোধ ভোটের ডিফারেন্স ছিল। এবার বাদ গেছে তো প্রায় 1 কোটির কাছাকাছি। কোথা থেকে জিতবে ওরা? ভয় পেয়েছেন স্বাভাবিকভাবে। মৃত ভোটারকে দিয়ে আর ভোট দিতে পারবেন না। কাজেই মনে এখন ভুলভাল বলছেন, এবং যা খুশি বলুন, এবার বিজেপি আসছে বলে আমার মনে হয়। কারণ মানুষের মধ্যে সারা কিন্তু আছে, আর যারা নীরব আছে, নীরবতাই প্রমাণ করে যে তারাও বিজেপিকে করছে। কিন্তু এখনো তো অনেক নাম অ্যাডজুডিকেশনে আছে, বিচারাধীন অবস্থায় আছে, যেখানে অনেকের কাছে বৈধ ডকুমেন্টসও আছে এবং বৈধ ভোটার। তারা দিতে পারবে না ভোট, তারা আবার ট্রাইব্যুনালে যাবে, আবেদন করবে, সেটা লং প্রসেস। কিন্তু এবারে তারা ভোট দিতে পারছেন না। তাহলে এই যে বৈধ কি অনেক ভোটার আছে যারা ভোট দিতে পারছেন না, তাদের ট্রাইব্যুনালে গিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে, তারপরে সেটা দেখা হবে, ততদিনে ভোট হয়ে যাবে। এবারের ভোটে তারা ভোট দিতে পারবেন না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই দিকটা যেমন আছে, সেরকম প্রচুর হিন্দু ভোটারও দেখা গেছে বাদ গেছে। কিন্তু রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী, তাদেরকে আলাদা করে শনাক্ত করে বাদ দেওয়ার যে বিষয়টা ছিল, সেটা যেমন ছিল, সেরকম যারা বৈধ ভোটার তাদেরকেও তাদের বৈধতাটাকে নিশ্চিত করার কথাও কিন্তু ইলেকশন কমিশন এবং বিজেপি দল তারাও বলেছিলেন। সেখানে দাঁড়িয়ে তো অনেক বৈধ ভোটারও বাদ গেছে। কি বলবেন? তাকে আবার এমএলএসিতে দান করাচ্ছে। আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। কি বলবো সেটা বলুন। যে এইরকম মানুষকে এইটা যদি আসে, কি দেশ তৈরি হবে? যে ভাবনাটাই তো একটা বিকৃত মনস্ক। মুখ্যমন্ত্রী তাই জন্য কি বলছেন যে 8টার মধ্যে মহিলাদের ঢুকে যেতে? হ্যাঁ, বলেছেন 8টার মধ্যে ঢুকে যেতে। এটা কি মানে এটা মানা যায়? আজকের দিনে মহিলারা 8টার মধ্যে, তুমি নিজে করতে পারবে না, ঠিক মতো করে রাজ্য চালাতে পারবে না, একটা চটিজাটা পুলিশ প্রশাসনকে দিয়ে চালাচ্ছ, এটা তো কখনো হয় না। তবু পুলিশের যারা বিভিন্ন লোক করছে, মনে রাখতে হবে। কিছুদিন আগে একটা মানে রায় বেরিয়েছে কোর্টে, এই পুলিশ কাস্টডিতে হত্যা করার জন্য। এই বিচারগুলো হবে। 9 জনকে কিন্তু ফাঁসির আসামি
করেছে ও 9 জনকে ফাঁসির শাস্তি দিয়েছে, 10 জন ছিল, একজন মরে গেছিল। সেই জন্য পুলিশের কিন্তু মনে রাখতে হবে এবার সরকার এলে যেন এইরকম কঠোর পদক্ষেপ নাই, যারা চামচাবাজি পুলিশগুলো আছে এদেরও এটা মনে রাখা দরকার। একদম শেষ প্রশ্ন করব, এই যে নির্বাচন আর প্রায় 2 সপ্তাহ, চৌঠা মে রেজাল্ট বেরোচ্ছে, একটা পরিবর্তনের ঝড় আবার উঠেছে, কি বলবেন তাহলে এবারে পরিবর্তন সম্ভব? এবার পরিবর্তন এবং আপনি একজন ভোটার এবং নাগরিক হিসেবে কি বলবেন মুখ্যমন্ত্রীকে? তিনি তো বলছেন এগিয়ে বাংলা। এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা সবাই মানুষ দেখতে পাচ্ছে, ওনাকে বলে তো কোনো লাভ নেই, উনি বুঝেও বুঝেন না। কারণ সব থেকে রিপেন্ট তো আমি করি, কারণ 2011 সালে আমি তো ওনাকে ভোট দিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। এবং এইরকম একটা সমাজ তৈরি করে দেবে এটা আমি কোনোদিন ভাবিও নি, কল্পনাতে। ওনার হাতে বিশাল এতগুলো সিট ছিল, উনি কি তৈরি করতে পারতেন না, কি তোষণের একটা রাজনীতি তৈরি করে দিয়ে গেলেন। একটা কথা কিন্তু বলা যাবে, বিজেপি কিন্তু মুসলিমের বিরুদ্ধে নয়, আমি যতটুকু দেখেছি করেছি, এই তোষণ রাজনীতির বিরুদ্ধে। এবং সব জায়গায় একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিলেন এই মহিলাই, মানে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই জিনিসটা হওয়া উচিত ছিল না। উনি অনেক ভালো কাজ করতে পারছেন, আমরাও ওনাকে অনেক সম্মানের চোখে দেখতাম। ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলতে হচ্ছে সেটা একজন মহিলার বিপক্ষে, আমার কিন্তু তার জন্য সত্যি মন খারাপ লাগবে। কারণ আমি তো সত্যি ওনাকে একদিন দিদি বলেই ভেবেছিলাম, এখন আর ভাবতে গেলেও খুব কষ্ট হয়। সবাইকে তো দিদি বলে সম্মান দেওয়া যায় না। তবুও দুর্ভাগ্যজনকভাবে উনি আমাদের এখনো পর্যন্ত যখন মুখ্যমন্ত্রী হয়ে আছেন, ভুয়া ভোটারদের জন্য বা মৃত ভোটার এগিয়ে জন্য এই অনুপ্রবেশকারীগুলো বেরিয়ে গেলে এবার আশা করা যায় খরচা হয়ে যাবে জায়গাটা। তারপরে এনার চালু নিশ্চয়ই এই সরকার করবে, তখন সঠিকভাবে যারা যারা হওয়া দরকার ভোটার থাকবে এবং অবৈধ ভোটার বেরিয়ে যাবে। সেটাই আমাদের নতুন বাংলা করবে এবং নতুন বাংলার মধ্যে অনেক জিনিস তৈরি করা হবে, সেগুলো আমরা ভেবে রেখেছি। অন্তত বলবো যদি সেটাও বিজেপি না করে তখন বিজেপি বিরোধী। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ। হিন্দুদের ঘরেও কিন্তু কোপ পড়েছে এসআইআর এর জন্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক, বৈধ ভোটার সবারই অ্যালাউ হওয়া উচিত ছিল, কিন্তু করতে গেলে সহযোগিতা লাগে। সহযোগিতা না করলে কারা করেছে? এটা করেছেন তো এই সরকারের প্রশাসন। এই প্রশাসনের লোকগুলো যদি একটা নামের বানান ভুল করে দেয়, তাকেই তো সঙ্গে সঙ্গে তো তার নামটা উঠবে না। এরা তো তাদেরকে ভয় দেখিয়ে, বিএলওদের বা সবাইকে ভয় দেখিয়ে এরকম ধরনের জিনিস করে রেখেছে, যারা একটু গ্রামের দিকে আরো বেশি হয়েছে। এটা সত্যি উচিত ছিল না, কিন্তু কিছু করার নেই। নিজেই উনি কোর্টে নিয়ে গেছেন, কোর্টে নিয়ে গিয়ে তারপরে তো এই সমস্ত জিনিসটা জট পাকিয়ে ঘেঁটে দিয়েছেন। কাজে সেখান থেকে বেরোনোর উপায় নেই। সত্যি সত্যি আমার মনে হয় যদি বিজেপি সরকার আসে, এই ট্রাইব্যুনালে যাওয়াটা অত্যন্ত পীড়াদায়ক তাদের পক্ষে। সরকার আবার নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবে, আবার স্বচ্ছতার সঙ্গে করতে বলবে এবং সেখানে মনে হয় এই জিনিসটা হয়ে যাবে। এবং এই ক্ষেত্রেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সর্বদাই মানুষকে লাইনে দাঁড় করায়, এই সরকার এলে মানুষকে আর লাইনেই দাঁড় করাবে। নোটবন্দির সময় আমরা দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, এবং সম্প্রতি এসআইআরে কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ট্রাইব্যুনালের জন্য লাইনে দাঁড় করানো হচ্ছে। বিজেপি মানেই মানুষকে লাইনে দাঁড় করাবে। হ্যাঁ, অত্যন্ত সত্যি কথা। দেশকে তৈরি করতে গেলে লাইনে দাঁড় করাতে হবে। নিশ্চয়ই ভাতার ছাতা ধরে ভাতার লাইনে দাঁড় করাচ্ছি না, এটা মনে রাখতে হবে। আমি ভাতার লাইনে দাঁড় করানো কি আমার পক্ষে সম্মানজনক, না নোটবন্দির লাইনে দাঁড়িয়ে থাকাটা আমার পক্ষে সম্মানজনক? আজকে নোটবন্দি হয়েছে বলে প্রথম সুইসাইডের ঘটনাটা ঘটেছে কিন্তু পাকিস্তানে, এটা মাথায় রাখতে হবে। আপনারা ধুরন্ধর দেখেছেন, তাতেই বুঝতে পেরেছেন যে কেন নোটবন্দি করতে বাধ্য হয়েছিল। আমাদের দেশের মধ্যে এই পাপগুলো যদি না থাকতো, আর কিছু বামপন্থী পাপ কালচার যদি না থাকতো, এইগুলোর প্রয়োজন হতো না। কারণ এরা দেশদ্রোহী। দেশকে যারা ভালোবাসে, ভারতীয় জনতা পার্টি তার মাথার উপরে ভারতীয়, ভারতবর্ষকে তারা মাথায় ডাকে। এটা মাথায় রাখতে হবে। সিপিআইএম নয় যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে পায়ের কাছে রাখবো। যে দলটা ভারতবর্ষকে মাথার উপরে রাখে তারা দেশের কথা ভাবে, প্রথমেও দেশ, তাদের শেষেও দেশ, মাঝখানেও দেশ। কাজেই সে লাইনে দাঁড়াতে আমরা আনন্দিত, ভাতার লাইনে দাঁড়াবো না। আজকে 26,000 চাকরি যারা গেল, সেই লোকগুলো তো লাইনে দাঁড়িয়েছিল, কতবার ধরে পরীক্ষা দিয়েছে। সেই লাইনটা ভালো?
আমাদের বিজেপি যেটা করেছেন যে আমাদের সত্যি তো অনুপ্রবেশকারী একটা বিশাল সমস্যা, তারা ঢুকিয়ে দেবে আর সেগুলোকে কিছু করতে হবে না। তো সাধারণ মানুষকে তার জন্য ভুগতে হচ্ছে। ভুগতে কাদের জন্য হয়েছে তাদের ভাবতে হবে। ভুগতে হচ্ছে এই কপট সরকারের জন্য, কাজে মানুষ তাদের বিপক্ষেই ভোট দেবে, সেটাই হওয়া উচিত। আপনি ভাতার কথা বললেন, এই ভাতার কথা তো বিজেপিও বলছে, তারাও বলছে যে আমরা ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডার সেটা আমরা 3000 করে দেবো। তাহলে সেই ভাতার কথা যেমন তৃণমূল বলছে বা তৃণমূল ঠিক নির্বাচনের আগে বাড়িয়ে দিল ভাতাটা, সেহেতু সেরকম ভাবে দেখতে গেলে বিজেপিও তো সেই ভাতার কথাই বলছে। ভাতার কথা বিজেপি বলেছে, এটাও যেমন সত্যি কথা। আপনি ভাবুন যে বিগত 34 বছর, তারপরেতে আরো 15 বছর, এত বছরে মানুষের মানসিকতা এবং এমন অবস্থা হয়ে গেছে, কর্মদক্ষতা থেকে আরম্ভ করে সব কমিয়ে দেওয়া হয়েছে যে এদের এত দরিদ্র সীমার নিচে চলে গেছে। প্রথম দিকে আমাদের এদেরকে ভাতা দিতে হবে এবং সম্মানজনক ভাতা দিতে হবে যাতে তারা মাথা তুলে বাঁচে। তারপরে তাদের নিজেদের পরিস্থিতি এতটাই উন্নতি হবে তারা নিজেরাই আর ভাতা চাইবে না। আমরা জানি এই জিনিসটা ঘটবে। মানুষের আত্মসম্মান আছে, যাদের আত্মসম্মান আছে তারা ভাতা নিতে চাইবে না। হঠাৎ করে আপনি আমাকে যদি টাকা দেন, আমি ভিক্ষা নেব না কখনো, আমার একটা আত্মসম্মানে বাঁধবে। কিন্তু যখন পেটের মধ্যে প্রচন্ড খিদে থাকবে, খেতে পাচ্ছি না, তখন লাগবেই সেই জিনিসটা, অপশন নেই। সরকার তো সেই জন্যে। কিন্তু ভাতাটা সেরকম ভাবে দিতে হবে যে এখনকার যে ভাতা আপনি দিচ্ছেন, যে কন্যাশ্রী, যে প্রত্যেকটি মহিলাই কন্যাশ্রী পাচ্ছে। এখানে স্বাস্থ্যসাথী, যে গাড়ি চালাচ্ছে, যে গাড়ি চলছে, যার গাড়ির মালিক সেও পাচ্ছে, যে গাড়ি চালাচ্ছে তা পাচ্ছে। এরকম ভাবে হলে তো কখনো সম্ভব নয়। সেই নিয়ে সঠিক নির্বাচন করে যাদেরকে ভাতা দিতে হবে, সম্মানজনকভাবে তাদের বাঁচতে, সেইভাবেই তাদেরকে করতে হবে, এটাই স্বাভাবিক। অন্ততপক্ষে ভাতার জন্য বলেছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা, এটা খুবই ভালো। যুবকদের জন্য বলেছে, এটাও ভালো। কিন্তু কিছুদিন তো দিতেই হবে। তারা যখন উঠবে তারা নিজেরাই তখন সেটা ছেড়ে দেবে। অন্তত রাত্রেবেলা পিঠে বানাতে ডাকার মতো যাদের বিরুদ্ধে কিছু করছে না এই সরকার, নারীদের নির্লজ্জভাবে শোষণ এবং জঘন্য একটা পরিস্থিতি তৈরি করেছে, এই সরকারকে একটা দিনের জন্য সহ্য করা সম্ভব নয়। প্রত্যেকটা ঘটনা আপনি দেখুন, নারীর নির্যাতনের পরীক্ষা আমি প্রথমেই আপনাকে বললাম, এখন প্রত্যেকটা নারীদের এমনভাবে অসম্মানিত করেছে। প্রত্যেকটা মায়ের শাখা সিঁদুর রাখাটাও একটা সম্মানের দরকার হয়ে পড়েছে। আমার মনে হয় যে এবারে প্রত্যেকটা নারী বাহিনী জেগে উঠবে এবং মনে মনে যা খুশি ভাবুক, ভোটের সময় কিন্তু অন্যভাবেই দেবে। কামদুনির ঘটনা আমরা ভুলে যাইনি, প্রত্যেকটা ঘটনাই আমরা ভুলে যাইনি, এবং অভয়ের ঘটনা ভুলিনি, এই ল কলেজে যে কসবা ল কলেজে সেটাও ভুলিনি। এরকম তো পরপর হয়ে চলেছে। দুর্গাপুরও যেটা হাইকোর্ট সিদ্ধ হচ্ছে সেটাও ভুলিনি। এটা ভাবা যায় কখনো কোনো মানুষকে এরকম? এবং এখনো আমি দেখলাম কোথায় যেন একজনকে দাঁড় করি, যে সেই ভদ্রলোক নাকি আমার মনে পড়ছে না ঠিক নামটা, তার নাকি এগেনস্টে রেপ কেস আছে এবং রেপ কেস করার জন্য সে মহিলাকে নাকি সুইসাইডও করেছে, সেটাও নাকি সে লিখে